আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি। দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে, জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া, দাবি পুলিশের। প্রতারণার অভিযোগে গ্রেফতার কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজা, আনন্দ ভাগাভাগির সুযোগে খুশি ভক্তরা। ইউরোপের দেশে দেশে প্রবাসীদের নানা আয়োজন। দেখছিলেন শিরোনাম। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যান তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বেগম জিয়া। আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসকরা পরামর্শ দেন স্বাস্থ্য পরীক্ষার। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেল 3:30টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিরাপত্তা প্রহরায় তাকে নেওয়া হয় নগরীর এভারকেয়ার হাসপাতালে। এ সময় নেত্রীকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা জড়ো হন হাসপাতালের সামনে। ভিড় ঠেলে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। 10 সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ ও 5টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে আসলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে বেগম জিয়াকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এর আগে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর 15 তারিখ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই এভারকেয়ার হাসপাতালেই। সেদিন ফিরোজায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে একই মাসের 27 তারিখ আবারও নেওয়া হয় একই হাসপাতালে। করোনায় আক্রান্ত বেগম জিয়ার অন্যান্য শারীরিক জটিলতার সঙ্গে সংক্রমণ ঘটে তার ফুসফুসে। ভর্তি করানো হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে। দীর্ঘ 53 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য কোনো দল কিংবা নেতা নির্ভর নয়, নির্দলীয় সরকারের দাবিতে এবার নিজেদের শক্তিতেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন, বিগত 2 দফা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার মাঠে নামবেন তারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না জোটের শরিক দলগুলো। এদিকে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও এটিই তাদের শেষ অবস্থান নয় মনে করেন বিশ্লেষকরা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের বাকি 2 বছরেরও বেশি, এখনই যেন বাঁচতে শুরু করেছে ভোটের দামামা। সিরিজ বৈঠক দিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সভা সেমিনারে বরাবরই এই সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি। আপত্তি আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও। গত 2 বারের নির্বাচনে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ এই দলটি তাহলে এই দফায় হিসেব মিলিতে কষছে কোন ছক? শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। এবার আর পরনির্ভরশীলতা নয়, দাবি আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন নিজেরাই। এই যাত্রায় জনগণকে বড় অস্ত্র মানলেও সেই জনগণ তাদের ডাকে সাড়া দেবে কিনা তা নিয়েও জোর বক্তব্য দিতে পারছেন না নেতারা। আমরা বিগত দিনের ভুল থেকে শিক্ষা নেব। যাদের এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। বিএনপি নিজের শক্তিতে এগোবে। আমার মনে হয় যে জনগণের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার বিএনপি যখন আন্দোলনের ডাক দেবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে শরিক দলগুলো বলছে, চূড়ান্ত পরিকল্পনা সাজাতে হবে আরও সময় নিয়ে। এটা 2 বছর পরে, দিল্লি অনেক দূর, এখনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত। আমরাও যাব না নির্বাচনে,
নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে। তবে সবার আগে ভোটারদের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জনগণ কেন তাদের উপর আস্থা আনবে সে বিষয়টিও স্পষ্ট করা জরুরি বলে মত তাদের। বিএনপিকে বলতে হবে যে সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, যাব না ইলেকশনে ইজ নট এ গুড অ্যান্সার। আপনাকে সুষ্ঠু ইলেকশন করতে হবে, মাঠে নামতে হবে, জাতীয় সরকারের দাবিতে মাঠে নামতে হবে, আমাদের ভবিষ্যতের স্বপ্নটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারভাবে আমি কি করতে চাই সেটা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাবারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে, আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। তো এই যে অবস্থাটা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথও খুঁজে পাবেন না। বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে তিনি আরও বলেন, সংবিধান ও দেশের জনগণই এ সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে, সেটি পরিবর্তনের এখতিয়ার কারণেই। বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে প্রায় 1 যুগের বেশি সময় জেলে থাকায় সাজা খাটা হয়ে গেছে বলে গণ্য করা হয়েছে। তারপরেও কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। উই আর লুকিং ফর শত্রুস, এই মন্তব্যের কারণে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সবাই চেনেন। 10টা অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও তিনি। 1 যুগেরও বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। 13 বছর আগে হওয়া দুর্নীতির এক মামলার রায়ের জন্য মঙ্গলবার আদালতে আনা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ 7,95,95,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, 26 লাখ টাকার সম্পদের তথ্য গোপন। রায়ে 8 বছরের কারাদণ্ড হয় সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যদিও এই মামলায় 12 বছরের বেশি সময় জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে না। এ রায়ে সন্তুষ্ট দুদক। আইনজীবী জানান, বাজেয়াপ্ত করা হবে অবৈধভাবে আয় করা টাকা। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10,00,000 অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষুব্ধ আসামিপক্ষ বলছে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। এটা ন্যায়সঙ্গত জাজমেন্ট হয় নাই, এটা একটা ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। আমরা মনে করি যে উচ্চ আদালতে এর বিরুদ্ধে কনভিকশনের এগেইনস্ট আমরা প্রতিকার পাবো। সেন্টেন্স সার্ভড আউট হয়ে গেলেও আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব। 2007 সালের 28শে মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকা সংরক্ষণ করা যায় দেশজুড়ে এমন 21টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম।
মঙ্গলবার দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাপরিচালক। বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচের শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশই শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োএনটেকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশে 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। দেশে ফাইজারের টিকার মজুদ 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না, আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে, স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় 40%ই 1 থেকে 20 বছরের মধ্যে। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অক্টোবরে এসেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 183 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য বলছে চলতি মৌসুমে 20,000-এর বেশি ডেঙ্গু রোগীর প্রায় 37%ই 20 বছরের মধ্যে। এর মধ্যে কেবল ঢাকা শিশু হাসপাতালেই এই মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 819 জন। তবে অক্টোবরের মাঝামাঝিতে এসেও ভোগাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতালেই এই ভাইরাসের সঙ্গে লড়ছে 48 জন শিশু। শুধু ঢাকা নয়, এখন রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আমাদের বাসা কুষ্টিয়ায়, ডেঙ্গু অনেক খারাপ পর্যায়ে চলে গেছিল। আমাদের বাচ্চা বাড়ির ভিতরেই থাকে, মশক নিদর্শনের কি ওষুধ দেয় না দেয় আমরা জানি না। করোনাকালে ঘরে থাকতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসকরা। 2019-20 আমরা যেভাবে সচেতন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের ব্যাপারে, 2021 সালে গিয়ে আমরা একটু গা ছাড়া দিয়েছি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের শঙ্কা নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারে ডেঙ্গু, তাই থাকতে হবে সচেতন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি অন্য জ্বর আছে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। আবার করোনাও আছে, করোনা যে চলে গেছে তা না, সেই জন্য অভিভাবকদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা, তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রিন্স মুসা বিন শমশের ধনকুবের নন, তাকে অন্তঃসার শূন্য রহস্য মানব আখ্যা দিয়ে গোয়েন্দা পুলিশের দাবি সুইস ব্যাংকে তার 82 বিলিয়ন ডলারের তথ্য স্রেফ গুজব। এদিকে মুসার দাবি প্রতারক আব্দুল কাদের তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য। কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা 3:30টায় ধনকুবের মুসা বিন শমশের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে জুবি মুসা। তবে এবার ছিল না অস্ত্রধারী বডিগার্ড কিংবা দামি গাড়ি। এদিন প্রতারণা ও অস্ত্র মামলায় গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয়। গ্রেফতারের পর কাদের পুলিশকে জানিয়েছিলেন তিনি মুসার আইন উপদেষ্টা এবং তাকে 20 কোটি টাকার চেক দিয়েছিলেন তিনি। এছাড়াও মুসার বিভিন্ন সম্পত্তির কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করতেন কাদের। এসব বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্যই দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে আসেন মুসা। সাংবাদিকদের বলেন আব্দুল কাদের তার নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তিনি। তবে কাদেরের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান। সে একটা কনজেনিটাল লায়ার, জন্মগতভাবেই সে মিথ্যাবাদী এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে।
এদিকে ডিবির যুগ্ম কমিশনার মুসা সম্পর্কে দিলেন বিস্ময়কর তথ্য। বললেন প্রিন্স মুসা একজন অন্তঃসারশূন্য রহস্য মানব। এতদিন মুসার বিলিয়ন বিলিয়ন ডলারের যে তথ্য মানুষ জানতেন তা সম্পূর্ণ গুজব। উনি তো অন্তঃসারশূন্য, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে। অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদে আব্দুল কাদেরের সঙ্গে তার সম্পর্কে সত্যতা পাওয়ার দাবি গোয়েন্দাদের। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। মুসার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হলেও হল খোলার পর গণরুমেই গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী থাকছেন এসব রুমে, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা কোনোটিই সম্ভব না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বলছে স্বল্প সময়ের মধ্যেই গণরুমে থাকা শিক্ষার্থীদের সিট দেয়া হবে। আরিফ পাটোয়ারি এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গণরুমের মানবেতর জীবনযাপন তার স্বপ্ন পূরণের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পড়াশোনার জায়গাটা অনেক স্মার্ট থাকবে, গবেষণার জায়গা থাকবে, কিন্তু এখানে আসার পর হচ্ছে যে গণরুম পরিবেশ, এটা আসলে একটা সভ্য সমাজে কল্পনা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা রুমে যেখানে 4 জন থাকে ওখানে 28 জন থাকবে। শুধু আরিফই নন, প্রথম বর্ষে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীকেই গাদাগাদি করে থাকতে হয় গণরুমে। নেই ব্যক্তিগত নিরাপত্তা বা পড়াশোনার পরিবেশ। রুমে সর্বোচ্চ 4 জন করে থাকা যায়, কিন্তু আমরা থাকতেছি বর্তমানে 40 জন। এখন আমি কোনো সময় যদি ওয়াশরুমে যাই রাত্রে, ওয়াশরুম থেকে রুমে ফিরে এসে দেখি আমার জায়গা বুকিং হয়ে গেছে। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন হচ্ছে এই গণরুমের এই মানবেতর জীবনযাপন সে শুরু করে, তখন হচ্ছে তার স্বপ্নগুলো, তার আশাগুলো সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কোভিড পরবর্তী সময়ে গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা এলেও তার ছিটে ফোঁটাও বাস্তবায়ন হয়নি। বিজয় ৭১ হলের এই গণরুমে থাকছেন ২ শতাধিক শিক্ষার্থী, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পেতেই শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আমাদের বেডগুলোও আপনি দেখতে পাবেন যে অনেক কাছাকাছি, তো এখানে আসলে স্বাস্থ্যবিধি এভাবে মানা অতটা সম্ভব না। ২০০-২৫০ জন স্টুডেন্টের ভিতরে একটা রুমের ভিতরে তো সামাজিক দূরত্ব ওইভাবে মানা পসিবিলিটি নাই। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও হল প্রশাসন বলছে গণরুমে থাকা শিক্ষার্থীদের ২-১ দিনের মধ্যেই সিট দেয়া হবে। 2019-এর MA পরীক্ষা হয়ে গেছে, ওরা অনেকেই হল ছেড়ে দিয়েছে, আমরা ওখানে রিপ্লেসমেন্ট দিয়ে রেখেছি। এখন ছাত্ররা উঠে পড়ছে। স্টেশন হিসেবে আমরা গণরুমটি এখন ব্যবহার করবার অনুমতি দিয়েছি। আমরা শিক্ষার্থীদেরকে কে কোন সিটে তারা অবস্থান করবে তাদের একটা সিট বরাদ্দ তালিকা আমরা দিয়ে দেব। আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কয়েক বছর ধরে একই সময়ে বাড়ছে পেঁয়াজের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন দেশের এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারত, আর উৎপাদন বাড়ার পরও দাম বাড়ার কারণ হিসেবে দুর্বল বাজার কাঠামোকে দায়ী করছে কৃষি মন্ত্রণালয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, সংকট দেখিয়ে ফায়দা লুটতে চায় একটি বিশেষ শ্রেণী। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। 5 কেজি 6 কেজি এরকম কিনতাম, এখন তো 2 কেজি 2.5 কেজি কেনার জন্য একটা চিন্তা করতেছি। হঠাৎ করে নিত্যপণ্যের দাম বাড়লে কেনার আগে এভাবেই ভাবতে হয় ভোক্তাদের। এর কারণ স্পষ্ট, সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই গত 1 মাসে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। কয়েক বছর ধরে বছরের একই সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি নির্ভরতাকে দায়ী করছেন কমিশন এজেন্ট ও আমদানিকারকরা। ভারতের রপ্তানিকারকেরা যে বাজার নির্ধারণ করে সেই বাজারটাই বাংলাদেশের বাজার হয়। ইন্ডিয়া একটা দেশ, যে দেশের থেকে পেঁয়াজ এলে আমাদের দেশে কম পড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত জুন পর্যন্ত এর বিপরীতে উৎপাদন হয় ৩.৫ লাখ টন, আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। সংরক্ষণ দুর্বলতায় সর্বোচ্চ 25% নষ্ট ধরলেও টিকে যায় 25 লাখ টনের বেশি। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয় বলছে ঘাটতি দেখিয়ে ফায়দা লুটতে চায় বিশেষ একটি শ্রেণী।
কোনো ঘাটতি নেই। ঘাটতি যারা বলে তারা আসলে মূলত ওই ম্যানিপুলেট করার জন্য বলে। কৃষিবিদদের মতে বাজারে নেই চাহিদা যোগান আর উৎপাদনের সঠিক পরিসংখ্যান, আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে আমদানি বন্ধেই রয়েছে এর আসল সমাধান। অ্যাকচুয়াল উৎপাদন কত আর আমাদের চাহিদা কত, এইখানে একটু রঙ্গরস খেলা আছে তত্ত্বের। সমাধান হইল একটা, আমাদের প্যাকেজ আছে, উৎপাদন করে আমদানি করব না। কৃষি মন্ত্রণালয় বলছে পেঁয়াজের উৎপাদন বাড়লেও মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। 40 টাকা যদি হয় তাহলে ফার্মাররা লাভ করতে পারবে তাদের সিজনের সময়, কিন্তু সিজনে কিন্তু আমরা সেটা দিতে পারি না। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে নেওয়া 4 বছর মেয়াদী পরিকল্পনায় চলতি অর্থ বছরে বার্ষিক চাহিদা অপরিবর্তিত রাখা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে ঘাটতি ধরা হয়েছে প্রায় 5 লাখ টন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভাষাঞ্চরে জাতিসংঘের কাজ করার সম্মতিতে আনন্দিত রোহিঙ্গারা। মঙ্গলবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল বের করা হয়। রোহিঙ্গারা বলছেন এখন ভাষাঞ্চরে অনেকেই যেতে আগ্রহী হচ্ছে, আর আগ্রহীদের ভাষাঞ্চরে পাঠানোর প্রক্রিয়া আগামী নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং ক্যাম্পের টু ইস্টের সিআইসি মাঠ। মঙ্গলবার সকালে দলে দলে এই মাঠে আসতে শুরু করেন রোহিঙ্গারা। জাতিসংঘকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শত শত রোহিঙ্গা। বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান নেন। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পে অলিগলি প্রদক্ষিণ করে রোহিঙ্গারা। কক্সবাজারের জরাজীর্ণ আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় সরকার। প্রথম দিকে এই উদ্যোগে জাতীয় সংঘ যুক্ত না হলেও 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে আনন্দিত রোহিঙ্গারা। 80,000 মানুষ যখন ইচ্ছাকৃতভাবে যারা আত্মা খুশি যারা তারাই ইউএনের সাপোর্টটা পাবে বলে আমরা আশা করি। তবে ভাষাঞ্চলের পাশাপাশি স্বদেশে ফেরাতে বিশ্ববাসীর উদ্যোগ চান রোহিঙ্গারা। ক্যাম্প ইনচার্জ জানালেন আগ্রহীদের ভাষাঞ্চলে পাঠানোর প্রক্রিয়া নভেম্বরে শুরু হবে। জাতিসংঘের যারা অঙ্গ সংগঠন হিসেবে এখানে কাজ করতেছে তাদের মাধ্যমে যুক্ত করেই আমরা নিয়ে যাব। এই পর্যন্ত কয়েক দফায় 18,521 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ যুক্ত হওয়ায় এ দ্বীপের রোহিঙ্গারাও আনন্দ মিছিল করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 1.5 মাসেরও বেশি সময় পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সীমিত পরিসরে ফেরি চালুর 7 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। স্রোতের কারণে ফেরি বন্ধ বলে জানিয়েছে BIWTC। এতে চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। উত্তাল পদ্মা আবারও ফেরি পারাপারের অন্তরায় হয়ে দাঁড়ালো। 48 দিনের মাথায় চালু হওয়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফের বন্ধ হলো ফেরি পারাপার, কারণ নদীর স্রোতে দুর্ঘটনার শঙ্কা। শিমুলিয়া ঘাটে গিয়ে ফেরি বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। যখন পুরো স্রোত ছিল তখন ঠেলা ফেরিগুলো চলছে, যেগুলো ঠেলে নেয় ওই ফেরিগুলো চলছে। তো এই ফেরির চেয়ে এই ক্যাটার ফেরিগুলো অনেক শক্তিশালী, তাহলে এই ফেরি কেন চলবে না? দেখতেছি বন্ধ, এখন ফিরে যাব না কি করব, কষ্ট হচ্ছে। BIWTC বলছে স্রোত কমলে আবারও চালু হবে ফেরি পারাপার। স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় আপাতত সাময়িকভাবে শিমুলিয়া বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ থাকবে। তাতে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শিমুলিয়া বাংলাবাজার বন্ধ থাকায় প্রভাব পড়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে। সারা রাত তো আমরা ফেরিঘাটেই বসে আছি, পূজা তো আমাদের রাস্তায়। কখন বাড়ি যাব জানি না, এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, কিছু নাই। বর্তমানে এই নৌরুটে 16টি ফেরি পারাপারের কাজ করছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। অশ্রুসিক্ত নয়নে 21শে পদকপ্রাপ্ত নাট্যজন ডক্টর ইনামুল হককে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। পরে তাকে নেওয়া হয় তার সাবেক কর্মস্থল বুয়েটে। বাদজোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিচয় বুয়েট জীবন থেকে, সুখে দুঃখে বন্ধুত্ব এক এক করে 55 বছরের। এই বন্ধনের সুর কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাট্য অভিনেতা আবুল হায়াত।
মঙ্গলবার বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য এনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জীবদ্দশায় নাটকই ছিল যার ধ্যান জ্ঞান, তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন। সংস্কৃতি মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেছেন, তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। শোকগ্রস্ত পরিবার জানায় তার জীবনব্যাপী কাজের পথে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম, সমৃদ্ধ করুক সাংস্কৃতিক অঙ্গনকে। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষায় আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি, তাহলে আমরা সে শক্তিতে রূপান্তরিত করব। এসেছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও। অধ্যাপক ডক্টর ইনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। পরে এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েট ক্যাম্পাসে, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বক্তব্য রাখেন। পশ্চিম বাংলায় পূজা মণ্ডপ হয়েছে এবছর 22,000, আর এখানে পূজা মণ্ডপ হয়েছে 32,000। এতেই প্রমাণিত হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, একই সাথে এই সম্প্রীতি থাকার কারণে উৎসব কত বেশি করে আমরা পালন করতে পারি। এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে সমস্ত মত পথ ধর্মাবলম্বী মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থার বেদি বলে অনেকে আঘাত হানতে চেষ্টা করে। নবপত্রিকা প্রবেশ, চণ্ডীপাঠ ও বিহিত পূজার মধ্যে দিয়ে উদযাপন করা হলো শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে। ভক্তদের প্রার্থনা, দেবীর আশীর্বাদে আবারও শান্তি ফিরে আসবে পৃথিবীতে। মহাসপ্তমীতে মহামায়া, ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে ভক্তদের আনাগোনায়। কৈলাস থেকে দেবী দুর্গতি নাশিনী মর্তে এসেছেন সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার সকাল থেকেই ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখর মণ্ডপ। নবপত্রিকা প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে করা হয় সপ্তমী পূজা। খাদ্য সংকট কাটাতে 9টি উদ্ভিদে তৈরি এই নবপত্রিকা পূজা করা হয়। দুর্দমনীয় যারা সমাজে অসৎ কাজ করেছে তাদেরকে দমন করার এই প্রক্রিয়াটা সপ্তমী থেকে শুরু হয়। ফুল, বেলপাতা দিয়ে অঞ্জলি শেষে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার। অনেক অপেক্ষায় ছিলাম এই দুর্গাপূজা আসবে, অনেক মজা করবো। সেজে গুজে এসে পূজার মণ্ডপে মার কাছে আরতি দিতে এসেছি, যেন মা আমাদের এই করোনা থেকে আমাদের মুক্ত করে দেয়। দুর্গা মার কৃপায় হচ্ছে মহামারীটা আমরা অনেকটাই কমে গিয়েছে, সেজন্য আমরা আসলে আজকে আসতে পেরেছি। ছিলাম যে আসতে পারবো কিনা, কিন্তু দেখলাম যে না, করোনা থাকলেও না মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে। করোনা সংকট মোকাবেলা করে দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনি যেন জানান দিচ্ছে বাঁধা আনন্দ উচ্ছ্বাসে। দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হবে সকল দুঃখ, কষ্ট, বেদনা ও পাপ। মহাসপ্তমীর পুণ্য পাবনে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। করোনার আবহেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ছিল রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। তবে ভিড় কমাতে সচেষ্ট ছিল কলকাতা পুলিশ সহ স্থানীয় প্রশাসন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য।
মহাসপ্তমীতেও ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার পূজা মণ্ডপগুলো। সন্ধ্যের পর থেকেই মণ্ডপগুলোতে বাড়তে থাকে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। আর তখনই মাইক হাতে নিয়ে সবাইকে মাস্ক পরে মণ্ডপে প্রবেশের অনুরোধ জানায় কলকাতা পুলিশ। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের জয়পুরের বিড়লা মন্দির দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। একই চিত্র দেখা গেছে কলেজ স্কোয়ার মণ্ডপের সামনেও। গড়িয়া নবদুর্গা, গড়িয়া পঞ্চদুর্গা, শিয়ালদা কলেজ স্কোয়ার। ছোটবেলা থেকেই কোনোবারই মিস করি না কলেজ স্কোয়ার, আসি দেখতে। ষষ্ঠীতে ওই গড়িয়াহাটের ওখানে যেগুলো একডালিয়া, সিনি পার্ক, হিন্দুস্তান পার্ক, ওইগুলো। কলকাতার জ্ঞানপীঠ বলে পরিচিত কলেজ স্ট্রিট এলাকার এই পুজো উদযাপন ৭৪ বছরে পা রাখল এবার। করোনা বিধি মেনেই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর বিকেল থেকেই ভিড় উপচে পড়ল কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে। অনেকেই বলছেন মানা হচ্ছে না কোভিড প্রটোকল, তবুও উৎসবের মধ্যে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা মেনে অনেকেই কিন্তু মুখে মাস্ক নিয়েই এসেছেন এসব পুজো মণ্ডপে। আর সন্ধে নামার পর তো কথাই নেই, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই যেন মন ছুঁয়ে যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও চলছে শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পায় তার আপন মাত্রা। প্রতিদিনই অস্থায়ী পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত অনুরাগীরা। জমে উঠছে পূজাপাঠ ও আনন্দ উৎসব। অনুরাগীরা করোনামুক্ত শান্তিময় পৃথিবীর প্রার্থনা করেছেন দেবী দুর্গার কাছে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমানের বাবুরের রিপোর্ট। করোনার সংকট কাটিয়ে উঠিয়ে ফ্রান্সে এবারে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বাংলাদেশে সারা পৃথিবীতে এখনো অনেক মানুষ করোনাতে আক্রান্ত, কিন্তু সব জানি সুস্থভাবে সবাই সবাই সুস্থ কামনা করি। এবার মা দুর্গার কাছে চরণে আমাদের কামনা। গেছে বছর আমরা করোনা মহামারীর কারণে কোনো আয়োজন করতে পারিনি, এই জন্য আমরা অনেক দুঃখিত। আর এইবার স্বাস্থ্যবিধি মেনে আমরা এই দুর্গাপুজো করতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশি কমিউনিটির 11টি ও ভারতীয় কমিউনিটির একটি মিলিয়ে মোট 12টি অস্থায়ী পূজা মণ্ডপে এখন এই শারদীয় দুর্গোৎসব চলছে। প্রতিদিনই বিভিন্ন আচার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশটিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। যেভাবে যে সারা বিশ্ব যেভাবে ধমকে আছে, সেই ধমক থেকে প্রার্থনা মা আমাদেরকে এই মুক্ত আশঙ্কা থেকে, মহামারী থেকে আমাদেরকে মুক্ত করো। একটা দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করি, তো এই একটা দিন আমাদের জন্য অনেক বড় একটা সময়, যে টাইমটাতে আমরা সবাই একটা অপরের সাথে দেখা করি, পরিচিত মুখগুলো দেখি, খুব আনন্দ লাগে সবার সাথে দেখা করে কথা বলে। করোনা মুক্ত পৃথিবীর জন্য সবাই প্রার্থনা জানিয়েছেন দেবী দুর্গার কাছে। করোনা থেকে মুক্ত হয়ে শান্তিময় পৃথিবীর জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়েছেন ফ্রান্সের সনাতন হিন্দু বাবু, সময় সংবাদ। জার্মানির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরে এবার মসজিদে আজান প্রচারের অনুমতি দিল নগরটির প্রশাসন। স্থানীয় মেয়র হেনরিয়েটা রেকার শহরটির মসজিদগুলোতে শর্ত সাপেক্ষে আজানের অনুমতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আজানের সুমধুর ধ্বনি জার্মানিতে বিষয়টি অবাক করার মতো হলেও সত্য হতে চলেছে। দেশটির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের মসজিদগুলোতে আগামী শুক্রবার থেকে আজানের অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার নগরটির মেয়র হেনরিয়েটা রেকার দেশটির গণমাধ্যমে মডেল প্রজেক্টের অংশ হিসেবে আসছে 2 বছরের জন্য মসজিদের মাইকে আজান প্রচারের সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করেন। এতে স্থানীয়দের মাঝে সম্প্রীতি বজায় থাকবে এমনটাও মনে করেন মেয়র হেনরিয়েটা। এদিকে নগর প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অঞ্চলটিতে বসবাসরত সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরাও। তবে হঠাৎ করেই এমন একটি কঠিন সিদ্ধান্তে দেশটির সাধারণ নাগরিক সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থাও রয়েছে।
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে এই সিদ্ধান্তের ফলে জার্মানিতে মুসলিমরা ভবিষ্যতে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে, যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের খবর। বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে বাংলাদেশ করে 147। জবাবে 1 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। 19 বলে 11 করে ফেরেন নাইম শেখ। লিটনের ব্যাট থেকে আসে 16। আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিক আফিফরা। তবে অন্য প্রান্তে সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। 26 বলে 1-4 আর 2 ছক্কায় এই টপ অর্ডার করেন 34 রান। শেষের দিকে সোহানের 15 আর মেহেদি হাসানের 16 রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে টিম টাইগার্স থামে 147 করে। 27 রানে 3 উইকেটে নিয়েছেন দুষ্মন্ত চামিরা। জবাবে লঙ্কানদের শুরুটাও হয় নড়বড়ে। 75 রানে তারা হারায় 6 উইকেট। তবে সেখান থেকে দলকে একাই টানেন আভিষ্কা ফার্নান্দো, তুলে নেন 50, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জামিকা করুণারত্নে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি। দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া, দাবি পুলিশের। প্রতারণার অভিযোগে গ্রেফতার কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।